প্রিয় দর্শক, আবারও স্বাগত নিটল ডেটা জিরো আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। ডক্টর আহসান মনসুর, যাওয়ার আগেই বলে গিয়েছিলাম যে আপনার সঙ্গে দুটো বিষয়ে, কৃষি খাতের যে ক্ষয়ক্ষতি হয়ে গেল এবং আমাদের পরিবহন খাতে যে ক্ষয়ক্ষতি হয়ে গেল, এই দুটো বিষয়ে শুনছিলাম কাজী আকরামউদ্দিন আহমেদের কথা। একটু আপনার কথাটি জানতে চাইছি যে আমরা কিভাবে মানে এটাকে রিকভার করে আসতে পারি, ক্ষয়ক্ষতির ধরনটা নিয়েও একটু হয়তো আপনি বলবেন। না, দু রকমের খাত। কৃষি খাতটা হচ্ছে ইনফরমাল সেক্টর, আর ট্রান্সপোর্টেশন খাতটা অনেকাংশে ফর্মাল। অনেকাংশে, আমি বলবো না পুরোপুরি, বিশেষ করে বাস, ট্রাক, এগুলো একটু ফর্মাল সাইটের। তো এখানে কৃষিতে খুবই অসুবিধা ইন্টারভেনশন করা এবং শর্ট টার্ম ইন্টারভেনশন করা। কারণ এখানে হচ্ছে 1 নম্বর কৃষকের সংখ্যা অনেক বেশি, 2 নম্বর তাদের কোনো স্ট্যাটিস্টিক্স নাই যে কার কি ক্ষতি হয়েছে, কার কি হয়েছে, এটা এবং এটা খুব দ্রুত সরকারের পক্ষে, কোনো সরকারের পক্ষে এটা সম্ভব না বের করা। কাজে ডাইরেক্টলি তাদেরকে সাহায্য দেওয়াটা, এটা এটা একটা আমরা যেটাকে বলি প্র্যাকটিক্যালি এই ইন্টারভেনশনটা সম্ভব নয়। যেটা হতে পারে, সরকার যেটুকু করতে পারে সেটা হচ্ছে কৃষি ঋণকে কিছু কিছু ক্ষেত্রে মওকুফ করে দিতে। সরকার একটি উদ্যোগ নিয়েছে, কৃষি ঋণের মামলাগুলোকে সরকার যেসব কৃষক, ওটা তো সবসময় হয়ে আসছে এবং এখন আবার সেটা একটু মানে একটু ফ্লেক্সিবলি সরকার দেখতে পারেন যে বিশেষ করে যারা দুর্যোগে পড়ে গেছেন নতুন করে, তাদের ক্ষেত্রে জিনিসটাকে, পুরনো ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না হওয়াটাই উচিত বলে আমি মনে করি, কিন্তু নতুন ক্ষেত্রে যারা পড়ে গেছেন তাদের ক্ষেত্রে একটা এইভাবে দেখা, নমনীয় ভাবে দেখা। না, এই যে নমনীয় ভাবে দেখা, মানে আমরা তো ধরেন যে নমনীয় ভাবে দেখাটা আপনার হয়তো মাথায় আছে কি কি প্রক্রিয়া হবে, আমরা অতটা বুঝতে পারি না যে কি কি প্রক্রিয়া এটা হতে পারে। এই নমনীয় ভাবে দেখা বলতে আমরা কি কি নমনীয় ভাবে আমি বলছি যেমন ইন্টারেস্ট রেটটা একটু কমিয়ে দিতে পারেন কৃষির উপর টেম্পোরারিলি, আগামী 6 মাসের জন্য, 1 বছরের জন্য। আর যেটা হতে পারে পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, ঋণের পরিমাণটা। 3 নম্বর হচ্ছে যে সার্টিফিকেট কেসগুলোকে আপাতত স্থগিত রাখা, যে এই কেসগুলোকে ফলো আপ করা হবে না ইমিডিয়েটলি, নেক্সট 1 ইয়ার অ্যাটলিস্ট এই রিলিফ হিসেবে দেওয়া হচ্ছে সেটাকে। তাছাড়াও কিছু যে করতে পারেন, ভর্তুকির মাধ্যমে সরকার করতে পারেন, ইনপুট ভর্তুকির মাধ্যমে। এগুলি হচ্ছে ইন্টারভেনশন। কিন্তু সরাসরি কম্পেনসেশন যেটা ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে দেওয়া সম্ভব, আইডেন্টিফাই করে যে এই ফ্যাক্টরি এত লস হয়েছে, তাকে আমরা এইভাবে করতে, বা যেটি পরিবহন খাতকে দেওয়া অলরেডি শুরু হয়েছে, পরিবহন খাতকে দেওয়া যাবে। বিশেষ করে যারা বড় করেছেন তাদেরকে ব্যাংকিং খাত থেকেও দেওয়া যাবে ইন্টারেস্ট রেট রিলিফ, বা বাংলাদেশ ব্যাংক কিছুটা পুনঃতফসিলীকরণ বা ধরনের রিস্ক শিডিউলিং এর টাইম পিরিয়ডটা ওই লোন প্রভিশনের সাথে সম্পৃক্ত না করা, এই বিভিন্নভাবে ওটাকে করা সম্ভব। কিন্তু যারা ইনফরমাল, যারা বড় করে নাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের ক্ষেত্রে হয়তো সরাসরি ভাবে সরকারকে ইন্টারভেনশন করতে হবে। ঠিক আছে, তোমার টেম্পোটা পুড়ে গেছে, আমি ওই টেম্পোটা তোমাকে কিনে দেব, এটা একটা ইন্টারভেনশন হতেই পারে। এবং সেই জন্য একটা থোক বরাদ্দ রাখলে পরে সেটা করা সম্ভব, এবং এটা খুব বড় অঙ্কের যে ক্ষতিপূরণ হবে সরকারের জন্য তা নয় বলে আমি মনে করি। সেটা করতে পারে সরকার অবশ্যই, এইভাবে ইন্টারভেনশন করা সম্ভব হবে। আপনিও বললেন, কাজী আকরামউদ্দিন আহমেদও বললেন যে এভাবে সম্ভব। আপনার কাছে প্রথমে জানতে চাইছি যে এটা আমাদের প্রত্যাশার জায়গা, বাস্তবতায় কি সেটি আমরা দেখতে পাবো, বা এই বিষয়ে আপনার কোনো সংশয় আছে কিনা? এরকম না, কিছুটা হলেও বাস্তবতায় কিছু না কিছু সরকার হয়তো করবে বলে আমি মনে করি। কিন্তু আমি যেটা পয়েন্টটা হাইলাইট করব সেটা হচ্ছে এই যে লসগুলো হচ্ছে, এটা হচ্ছে আমাদের সমাজের জন্য, যেটাকে আমরা অর্থনীতিতে বলি ডেড ওয়েট লস। অর্থাৎ এই লসটা আমরা ফিরে পাবো না। যে কৃষক তার মূল্য পায় নাই, সেটা কিন্তু আমাদের অর্থনীতির জন্য, যে কৃষক তার আলু পচে গেল, খেতে রয়ে গেল, সেটা কিন্তু আমাদের এই ইকোনমির জন্য একটা ডেড ওয়েট লস। এই লসটাকে আমরা আগামী দিন আর ক্যাশ করতে পারবো না। কাজেই এই ডেড ওয়েট লসটাকে কিন্তু আমরা বেশি দিন সাস্টেইন করতে পারবো না। আমরা এটাকে টেম্পোরারিলি আমরা যে কথাই বলি না কেন, এটা কিন্তু একটা সাময়িক ব্যবস্থা। আমাদেরকে পার্মানেন্ট সলিউশন খুঁজতে হবে এই ব্যবস্থা থেকে উত্তরণের জন্য। আচ্ছা, কাজী আকরামউদ্দিন আহমেদ, আমরা কিন্তু এখনো হরতাল অবরোধের আওতার বাইরে আসিনি। তীব্রতা কমেছে, আওতার বাইরে আসেনি। যদি এটি চলমান থাকে, সেক্ষেত্রে আমাদের কি করণীয় হয়ে দাঁড়াবে? কারণ হরতাল অবরোধে একদম প্রত্যক্ষ ক্ষতির শিকার হয় অর্থনীতি, এবং প্রতিদিন এই ক্ষতি বাড়তে থাকে। এটা তো বলা কঠিন। আমরা যারা এই অর্থনীতির ক্ষতি করছে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি, তাদের এটা থেকে নিবৃত্ত কিভাবে করা যায় সেটাই কিন্তু আসলে পার্মানেন্ট সলিউশন হয়। সেটা যদি না হয় আর সেটা চলতে থাকবে, আমরা উনি যে বললেন কতটা, কয়জন এগ্রিকালচার মানে কৃষককে দিতে পারবে, কয়টা ট্রান্সপোর্টকে পয়সা দিতে পারবে, এগুলো তো লং রান হলে কিন্তু এরা খুবই
মানে সংখ্যার বিষয় এবং খুবই আমরা চিন্তিত যে এইটা কন্টিনিউ করলে কি হবে। কিন্তু সেজন্য আমি আপনাকে বলতে চাই ব্যবসায়ীরা এটা না চলে সেই দিকেই আমরা চেষ্টা করব যাতে আর না বাড়ে। আপনারা চেষ্টা করছেন, আমরা চেষ্টা করছি, সেই চেষ্টার জায়গায় আপনারা আশাবাদের জায়গা কতটুকু দেখতে? আশাবাদের জায়গা একটু এটুকুই দেখছি, মানুষ যখন ঘুরে দাঁড়াবে, এই রাজনীতিবিদরা মানুষের ভোট নিয়েই রাজনীতি করেন এবং পাওয়ারে যান। সুতরাং আজকে আমি চাচ্ছি যে এটা মানুষই এইটাকে বন্ধ করার জন্য চেষ্টা শুরু করুক। ব্যবসায়ীরা কয়জন করবে, ওই যে নাগরিক কমিটি এরা কি করবে? মানুষই এখন বিরক্ত হয়ে গেছে। আমরা মনে করছি মানুষ এইটাকে এখন কেউ আর অন্যভাবে রাজনৈতিক প্রোগ্রাম হিসেবে এখন কিন্তু মানুষ নিচ্ছে না। সুতরাং আমি আপনাকে কি বলবো যে এক জায়গা তো যাওয়াই যায় না, কথা বলার কোনো স্কোপ নাই। তাদের বড় বড় নেতারা আমাদের সাথে মাঝে মাঝে কথা হয়। আমি তো ব্যবসায়ী, আমি তো এইভাবে না যে আমার সাথে রাজনীতির জন্য অন্য দল লোক কথা বলে না, অন্য দলের কথা বলে। তারা বলে তাদেরও অ্যাক্সেস নাই যে এই ব্যাপারে কোনো আলাপ করে কোনো কিছু করতে পারে। সুতরাং আমরা সত্যিই আমরা খুব ইসের ভিতরে আছি, সংখ্যার ভিতরে আছি যে এর পার্মানেন্ট সলিউশন কিভাবে হবে এ নিয়ে আমরা ইচ্ছে আছি। তবে আমাদের ব্যবসায়ী হিসেবে আমাদের চেষ্টা করা দরকার, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখন পর্যন্ত কোনো সুফল আমরা কোনো দিক থেকেই পাইনি। আচ্ছা, আমরা তো জানি যে মধ্যমায়ের দেশ হওয়ার একটি লক্ষ্যমাত্রা নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম। তো যে সময়টিতে আমাদের টেক অফ হয়েছে ঠিক সেরকম একটি সময়ই হচ্ছিল আমরা এই ধরনের রাজনৈতিক অস্থিরতার ভিতরে পড়ে গেলাম। সেই বিবেচনায় বা সেই জায়গা থেকে যদি আমরা দেখি, তাহলে মধ্যমায়ের দেশ হওয়ার ক্ষেত্রে আমরা কি পিছিয়ে যাব? ক্ষেত্রে আমার গ্রাজুয়েশন তো পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকারই কথা, কিন্তু আমরা বারবার বলছিলাম যে আমাদের যেভাবে যে আমি বলি যে রানওয়েতে টেক আপ পজিশনে ইকোনমি, সেই টেক আপ পজিশনে রানওয়ে যেই হয়তো থেমে যেতে হবে, কিন্তু সেই থেমে আমরা যেতে চাই না। কিন্তু আমাদের যে আর একটা 2021 সালে আমরা বলেছি, কিন্তু অনেকে বলেছিলাম যে 19-20 মধ্যে আমরা চলে যেতে পারি। সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিলে হতে পারে। আচ্ছা, এই যে টেক অফ সিচুয়েশনে আমাদের যে পড়তে হয়ে বা টেক অফ সিচুয়েশনের সময় যে একটি সংকটে পড়তে হলো, যদি উনি কাজী আকবরউদ্দিন আহমেদ মানে উনি বলছেন আশাবাদের জায়গা থেকে বলছেন যে আমরা হয়তো আমরা এটিকে টেক ওভার করতে পারবো। আপনার কি মনে হয় যে এই ক্ষয়ক্ষতি পুষিয়ে এসে আমরা নির্দিষ্ট সময়ে মধ্যমায় দেশের লক্ষ্যমাত্রায় যেতে পারবো? এখানে দুটো জিনিস, একটা হচ্ছে যে এই সংঘাতময় পরিবেশ কতদিন চলবে আমরা জানি না। এটা যদি আগামী 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে সলভ হয়ে যায় যেভাবেই হোক, তাহলে কিন্তু টেক অফ নিয়ে আমি অতখানি চিন্তিত হব না আগের কাছে। এবং আমি বলবো সরকারকে তখন অর্থনীতির দিকে বেশি করে মনোযোগ দিতে, রাজনৈতিক কর্মকাণ্ডকে সলভ করেই অর্থনীতিকে বেশি মনোযোগ দিতে। সে হলে আমি তত চিন্তিত হব না। আমি চিন্তিত হব যেটা ডাক্তার সাহেব বললেন যে যদি এটা দীর্ঘস্থায়ী একটা রূপ নেয়, এবং দীর্ঘস্থায়ী রূপ নিলে যেটা হবে সবচেয়ে বেশি ক্ষতি, অর্থনৈতিক কার্যক্রম চলবে, আমি আমার কাজ করব, কিন্তু দেশে কোনো নতুন কর্মযোগ্য সৃষ্টি হবে না, দেশে বিনিয়োগ পরিবেশ হবে না, এবং আমাদের দেশে এই যে 2 মিলিয়ন 20 লক্ষ নতুন শ্রমিক বাজারে আসছে, শ্রমবাজারে, তাদেরকে আমরা কর্মসংস্থান করতে পারবো না। এই যে পরিস্থিতিটা হবে সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, সেটা কিন্তু একটা ভয়ানক রূপ নিতে পারে। এবং সেই জন্য আমি বলছি যেটার একটা স্থায়ী সমাধান হওয়া খুবই প্রয়োজন এবং অতি সত্ত্বর প্রয়োজন। আমাদের সবচেয়ে বড় বিসর্জন হবে যদি আমাদের রাজনীতিবিদরা এই সমস্যাটাকে দীর্ঘমেয়াদী করে তোলেন যেভাবেই হোক, এবং সেটা যদি আরো ধ্বংসাত্মক রূপ ধারণ করে, তাহলে কিন্তু এটা সেটি শুধু অর্থনৈতিক না, সামাজিক বিপর্যয়, সামগ্রিক বিপর্যয়, এবং যে লসটা জাতি হিসাবে আমাদেরকে যে কষ্টটা বিয়ার করতে হবে, সেটা কিন্তু একটা অপূরণীয়। অর্থাৎ আমরা একটা জাতি হিসাবে মধ্যমায়ের দেশ, এবং সেখান থেকে উচ্চ আয়ের দেশে যে যাওয়ার আমাদের অভিষ্ট লক্ষ্য, সেখানে আমরা পৌঁছতে পারবো না। এবং সেটা কি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা তাহলে কি রেখে যাচ্ছি? ক্ষতির শুধু একালের না, আগামীর জন্য ক্ষতি। আমরা সুতরাং তারা বলবে আমাদের জন্য স্বাধীনতা রেখে গেছিল বলে স্বাধীন দেশে কাজ করছি, আমরা কি রেখে যেতে? প্রশ্ন আসবে যে আমরা কি রেখে গেলাম এবং কি হতে পারে, এইটি নিয়ে কথা বলবো বিরতির পর। সময় হয়ে গেছে একটা বিরতির। প্রিয় দর্শক, যাচ্ছে আরেকটা বিরতিতে, ফিরে আসবো অল্প কিছুক্ষণের ভেতর। আশা করি সঙ্গে থাকছেন।